সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন, আমার ডান দিকে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জিয়া আহমেদ, বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল জুলাই গণ অভ্যুত্থানে রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 30 অক্টোবর 2025। ফ্যাসিবাদী হাসিনার শাসনামলে শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে। 2010 ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি করে ভর্তিচ্ছুকদের স্বাগত জানালো ছাত্রলীগ। 2011 মামলা নিতে অনাগ্রহ থানা পুলিশের। 2012 লিমনকে আপোষের চেষ্টা। 2013 গভীর রাতে ন্যান্সির বাসায় পুলিশের হানা। 2014 বিশ্বব্যাংকের কান ধরে উঠবস করা উচিত মতিয়া। 2015 ভারতের জেলে বন্দি বিদেশিদের অর্ধেকই বাংলাদেশি। 2017 প্রবাসীকে তুলে নিয়ে ইয়াবা দিয়ে গ্রেফতার দেখানোর অভিযোগ। 2018 খালেদা জিয়ার 7 বছরের জেল। 2019 রাজাকারের ছেলে পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভাতা, পদ আছে আওয়ামী লীগেও। 2021 মানুষের ভোটাধিকার হরণ করে দেশে প্রহসন চলছে বদিউল আলম। 2022 টি-20 বিশ্বকাপ অনুমতি ছাড়াই অনুষ্ঠানে গিয়েছিলেন সাকিব। 2023 নেতাদের বাসায় বাসায় অভিযান, ফখরুল গ্রেপ্তার। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছে জিয়া আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2010 সালের একটি খবর। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি করে ভর্তিচ্ছুকদের স্বাগত জানালো ছাত্রলীগ। বিষয়টা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাসটা এই স্বৈরাচারের আমলে কী ছিল, এটা তো ধরেন প্রথম থেকে যখন 1921 সালে এটা প্রতিষ্ঠিত হলো তখন থেকে এটাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল এবং তাদের যে পড়াশোনার যে সিলেবাস এগুলি অক্সফোর্ড ইউনিভার্সিটির অনুকরণে তৈরি করা হয়েছিল এবং তখন একাডেমিক এক্সেলেন্সটা ছিল সর্বোচ্চ প্রায়োরিটি। কিন্তু পরবর্তীতে আমরা ধীরে ধীরে দেখলাম এখানে অবক্ষয় শুরু হয়েছে এবং এই অবক্ষয়টা শেষ এবং চূড়ান্ত পর্যায়ে গেল এই গত 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত যে সময়কালটা, সেই সময় আমরা দেখলাম এই সময় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এক হিসাবে আপনি শিক্ষায়তন না বলে বলতে পারেন কনসেন্ট্রেশন ক্যাম্প কিংবা অত্যাচার কেন্দ্র কিংবা এই ধরনের একটা। এই সময়কালে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অর্জন নাই। বিশ্বের যে বিশ্ববিদ্যালয়ের লিস্ট একটা করা হয় যে কোনটা কতটুকু শ্রেষ্ঠ, সেখানে প্রথম 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে তো নাই, 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না। পরবর্তীতে শেষের দিকে কিছু নিয়ে এসে এটাকে কিছু রিসার্চ অ্যান্ড এগুলি করে এটাকে 1000-এর মধ্যে ঢোকানো সম্ভব হয়েছে। তো এই যখন লেখাপড়ার অবস্থা, যেখানে মানুষজন শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা পর্যন্ত আপনার চাঁদাবাজি, লুটতরাজ, চুরি এটাতে ইনভলভ হয়েছিল, সেখানে আপনি সন্ত্রাসটাই তো আপনার প্রিভেল করবে। আপনি দেখেন যে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক আপনার বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কে যে তারা কি করেছেন, ডক্টর আবুল বারাকাত কিংবা ডক্টর আতিউর রহমানের মতো এত শিক্ষিত মানুষরাও সামান্য টাকার লোভ সামলাতে পারেন নাই, তারা অন্যায়ের সাথে আপোষ করেছেন। সে কারণে যে এই ছাত্রলীগ যা করেছে ওই সময়কালে, এটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা বিশ্ববিদ্যালয়কে আপনার আন্ডারমাইন করা, এর মর্যাদাকে ধূলিসাৎ করার একটা যে পরিকল্পনা ছিল সেটারই অংশ ছিল এবং সে কারণেই তারা নবীন ছাত্র বা নবীন শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়েছে সন্ত্রাসের মাধ্যমে। এই সন্ত্রাস মানে এই যে মারামারি, এটি আসলে শিক্ষার পরিবেশ, আপনি যেটা বললেন স্ট্যাটাস, অবশ্য তারপরে আর কিছু বলার থাকেও না। সারা দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব লেভেলের শিক্ষা ব্যবস্থা কি একই দৃশ্য বা একই পরিণতির দিকে এগিয়েছে কিনা? খুবই সঠিক অবজারভেশন। আপনি দেখবেন খেয়াল করে যে আমাদের যে
ট্র্যাডিশনাল সিলেবাসগুলি ছিল আপনার প্রাথমিক, তারপরে মাধ্যমিক পর্যায়ে কলেজ এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়, আপনার এখানে মানে স্বৈরাচারী সরকার তারা আমাদের ছেলে মেয়েদেরকে তারা চিন্তা করেছে এদেরকে তারা মানুষের সহায়ক হিসেবে গড়ে তুলবে, অর্থাৎ তারা নিজেরা সিদ্ধান্ত নেবে না, তারা পড়াশোনা একাডেমিক এক্সেলেন্স কিংবা যে কর্মক্ষেত্রে সফলতার জন্য যে জিনিসগুলি দরকার সেগুলি করবে না, তারা তাদেরকে স্কুল সিলেবাসে ঢুকিয়েছে ব্যাঙের মতো লাফ দেওয়া, তারা শিখিয়েছে ডিম ভাজি করা, আলু ভর্তা করা, তারা বলতে চায় যে এগুলির মাধ্যমে তারা গড়ে উঠবে। এখন আমরা তো ধরেন আগের যুগের মানুষ, আমরা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় কলেজ এই ঢাকা শহরেই, আমরা কখনো ডিম ভাজি শিখি নাই, কিংবা আমরা কখনো আপনার বিছানা গোছাইতে হয় কিভাবে সেটা শিখি নাই, কিন্তু আমরা যখন প্রয়োজন পড়েছে আমরা করেছি না। যখন দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছি তখন তো আমরা ডিম ভাজা, ভাত রান্না করা এগুলি করে আমরা খেয়েছি। তো আপনার মানুষকে কি ভাত খাওয়া শিখাইতে হয়? হয় না, কারণ এটা প্রাকৃতিকভাবে নির্ধারিত মানুষ কীভাবে ভাত খাবে বা এই ধরনের রিয়াকশনগুলি করবে। কিন্তু আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, আপনি একটা ক্ষেত্রে যদি আপনি প্রবলেম ফেস করেন সেখানে আপনি কিভাবে একটা সিদ্ধান্তে আসবেন, কোন সিদ্ধান্তটা আপনার প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি বেনিফিট দেবে, সেই জিনিসগুলি শেখানো হয়। এটা স্কুল জীবন থেকে শুরু হয়, কলেজের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়ে এটা পূর্ণতা পায়। কিন্তু আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটাকে এরা পুরাপুরি করেছিল যে বাংলাদেশে কয়েক লক্ষ বিদেশি শ্রমিক কর্মচারী কাজ করেছে। আমাদের পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আপনার এই ভারতীয় বিশেষ করে এবং শ্রীলঙ্কান এই ধরনের তারা ম্যানেজমেন্টের সব পর্যায়ে তারা দখল করে ফেলেছে এই সময়কালে। এবং আমাদের ছেলেমেয়েরা আপনার এই স্টিচিং এবং এই ধরনের কাজগুলি, গার্মেন্টসের যে সেলাই টেলাই এই কাজগুলি করেছে সুপারভিশন লেবার, এবং সেটা তৈরি করার জন্যই এই আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। কিছুটা আংশিকভাবে সফল হয়েছে, কিন্তু এখন যে ধরেন এই আমাদের অন্তর্বর্তী সরকার এই পুরানো সিলেবাসগুলি বাদ করে দিয়েছে, স্কুলের জন্য নতুন সিলেবাস প্রণয়ন হচ্ছে। এবং একটা জাতির সবচেয়ে বড় শিক্ষার ক্ষেত্রে যে গুরুত্ব যেটা দেওয়ার কথা সেটা হলো যে আপনার তার ইতিহাসে সেই জাতি কি কি অর্জন করেছে সেই জিনিসগুলির ইতিহাসের নায়ক মহানায়ক কারা তাদেরকে পরিচিতি তুলে ধরা। আমাদের গত এই যে 15-15.5 বছরে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশে একমাত্র নেতা ছিলেন, একমাত্র দেশকে ভালোবেসেছেন, একমাত্র দেশের জন্য কাজ করেছেন জনাব শেখ মুজিবুর রহমান, আর বাকিরা সবাই ফুটনোট, হুইচ ইজ ট্রু, নট অ্যাট অল ট্রু। এখানে আপনি দেখেন যে আমি পুরানো ইতিহাসের দিকে যেতে চাই না, কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণাটা তো এসছে আমাদের একজন রাজনীতির সম্পূর্ণ বাইরের মানুষ, একজন পেশাদার সৈনিকের মুখ থেকে। এবং আপনার প্রথম যারা রণাঙ্গনে যুদ্ধ শুরু করেছেন তারা সবাই এই বাংলাদেশের এই তৎকালীন সেনাবাহিনী, ইপিআর বা পুলিশের লোকজন এবং সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, এনারাই তো এই কাজগুলি করেছেন। তাদের কথাকে আমরা ভুলে গিয়েছি, আমরা তাদের কথাকে লেখাপড়া বইয়ে তুলে আনি নাই, আমরা তাদেরকে অবলিভায়ন মুছে যেতে দিয়েছি। আমরা তুলে এনেছি শিশু খোকা থেকে শুরু করে মুজিব বড় হয়েছেন যে পর্যন্ত, তার সব কল্পিত কাহিনীগুলিকে আমরা বইয়ের মধ্যে তুলে ধরেছি। তার আত্মজীবনী, হ্যাঁ আত্মজীবনী, যেটা সম্বন্ধে এখন তো সবাই সন্দেহ করছে যে এটা আত্মজীবনী উনি লেখেন না। এটাও একটা প্রশ্নটা আসলে যে খুব অযৌক্তিক সেটা না। শেখ মুজিবুর রহমান সাহেব তো রাজনীতিতে আজকে আসেন নাই, তিনি এসছেন সেই 47-এর আগের থেকে, কিন্তু উনি ইন্তেকাল করেছেন 75 সালে। এই সময়কালে ওনার লেখা পড়ার কোনো উদাহরণ আমরা কোথাও দেখি নাই। এখন বিষয়টা হলো যে মানে তার কন্যা আপনার একটা মিথ্যা ইতিহাস বাংলাদেশের মানুষকে গেলাতে চেয়েছেন, সে কারণে উনি এই মুজিবুর রহমান সাহেবকে তার যা প্রাপ্য সেটুক তো দিয়েছেনই, তার যা প্রাপ্য না, অন্যান্য মানুষের যেটা প্রাপ্য, স্বাধীনতার ঘোষণা কারা দিয়েছেন, স্বাধীনতার সেক্টর কমান্ডার কারা কারা যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য পদকপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে সব মুছে ফেলে দিয়েছেন। একই বিষয়ে স্বাভাবিক এই যে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে আসবে সেখানে তাদের উপরে ছাত্রলীগ হামলা করবে, এটি আসলে কোনোভাবেই কাম্য না। এবং এই ইতিহাসটি আসলে হয়েছে কেন, কারণ ছাত্রলীগ যারা করতেন স্বাভাবিকভাবে বেশিরভাগই তো শিক্ষার্থীই ছিলেন সেই বিশ্ববিদ্যালয় কিংবা ক্যাম্পাসের। তো আমরা এমনও শুনতে পাই যে একজন ছাত্রলীগ নেতার 1000 কোটি টাকার দুর্নীতি।
একজন অবিবাহিত সবেমাত্র একজন শিক্ষার্থী যে আন্ডার গ্রাজুয়েট, সে যখন 1000 কোটি টাকার ছোঁয়া পায়, স্বাভাবিকভাবেই তাদের হিতাহিত জ্ঞান কাজ করে না, নৈতিক স্খলন ঘটে, এবং নৈতিক স্খলন ঘটার পরেই আপনি যে ঘটনাটি বললেন সেটি ঘটতে পারে বলে আমরা মনে করছি। তো যার ফলে, এবং এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র না, সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে আমরা দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, গেস্ট রুম, গণরুমের মতো ঘিন্ন কালচারের যে এস্টাবলিশমেন্ট, সেটি আসলে গত 15 বছরে আমরা দেখেছি। তো সেই জায়গাতে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষার্থীদেরকে জিম্পি করা হতো, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেমন ঢাকা কলেজ, আমি নিজেও একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। তাদের এ ধরনের, আমরা যখন, আমার মনে আছে যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আপনার গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে আমরা রাজপথে আন্দোলন করতে নেমেছি। এই আন্দোলন কেন আমরা করতে গেলাম, আমাকে সেই আন্দোলনের স্পট থেকে ধরে নিয়ে গিয়ে ক্যাম্পাসে আমাদের প্রায় 150-200 ছাত্রলীগের নেতাকর্মী চারপাশ থেকে ঘিরে রেখেছে, এবং সিনিয়ররা নির্দেশ দিচ্ছে, তাদের কিছু চেলাপেলা, তারা আমাদেরকে আঘাত করছে। একাধিকবার এ ধরনের ঘটনার মধ্য দিয়ে আমরা গিয়েছি। সুতরাং আমরা যারা রাজনীতি করি, আমরা তো এইসব বিষয়ে অভ্যস্ত, যে না ঠিক আছে, আমরা জানি যে আমরা মার খাবো, আমরা জানি আমরা অত্যাচারিত হব, কিন্তু যারা একটা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় আসেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা হয়তো চাকরি ক্ষেত্রে একটা নিজেদের অবস্থান তৈরি করবেন, এই দেশকে সার্ভ করবেন, তাদেরকে যখন আসলে এরকম একদম প্রাইমারি স্টেজে এ ধরনের একটা হীন ঘটনার মধ্য দিয়ে যেতে হয়, তখন আমি মনে করি যে আসলে ওই যে শিক্ষার্থীরা, এখানেই আসলে আমাদের প্রতিভাগুলো ধ্বংস হচ্ছে বলে আমরা মনে করছি। প্রতিভা যেমনি ধ্বংস হচ্ছে, আপনারা যে শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছেন, আপনি যদি মূল্যায়ন করতে বলা হয় আপনাকে, আপনার শিক্ষা নিয়ে, না, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শিক্ষা ব্যবস্থার তো অনেক ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, এটি তো আমরা অস্বীকার করি না। এবং একই সাথে আমি মনে করছি যে বাংলাদেশের যে কারিকুলাম সিস্টেম, এটিকে অনেক বেশি ডেভেলপ করা দরকার। যেমন ভাই যেটি বলেন যে ব্যাঙের লাভ শেখানো, আমার মনে হয় যে যদি আপনি পশুর মধ্যেই থাকেন বা এই ব্যাঙ, পোকামাকড় এগুলোর মধ্যেই থাকেন, তাহলে অন্তত ব্যাঙের জায়গায় আপনি সিংহের গর্জনটা শিখান। মানে একটু এই জায়গাটায় অন্তত ব্যাঙের কাছেই কেন যেতে হবে, আপনি এগুলাই শিখাচ্ছে, তো আপনি সিংহের গর্জন শিখান, বাঘের গর্জন শিখান, এই মানে ওই জায়গাটা অন্তত এইটুকু আপডেট করেন। এরপরে ভাই যেটা বললো যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের কথা, আসলে দেখেন বাংলাদেশের শিক্ষা খাতে কিন্তু অনেক বাজেট হয় না যে এমন না, এবং আপনি যখন বাজেটের খাতগুলো দেখবেন, শিক্ষা খাতেই সর্বোচ্চ বাজেট হয়, কিন্তু শিক্ষা খাতের এই বাজেটগুলোকে কী হয়, মুষ্টিমেয় কিছু ব্যক্তিবর্গ, তারা বিভিন্ন যে উন্নয়নমূলক অবকাঠামোগত উন্নয়নের কথা বলে, বিভিন্ন কথা বলে কিন্তু তারা এইগুলা ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। কিন্তু যেটি হওয়ার কথা ছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা খাতটা অনেক বেশি উন্নত করার দরকার আমি মনে করি, এবং এইখানে এই যে অবকাঠামোগত উন্নয়নের দিকে ফোকাস না করে এই যে গবেষণা খাত, তারপরে বিভিন্ন থিসিস থেকে শুরু করে যে বিষয়গুলো থাকে, এগুলো তো অনেক বেশি ডেভেলপ করে। এবং আমি দেখি যে অনেক ভালো ভালো শিক্ষকরা যারা রয়েছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনএসইউতে সার্ভ করাকে বেশি পোটেনশিয়াল মনে করেন। তো আমার মনে, এবং অনেকে বিদেশে চলে যান, তো তাদেরকে কিভাবে ধরে রাখা যায়, এই বিষয়গুলোতে সরকারের অনেক বেশি কনসেন্ট্রেট করা উচিত বলে। এবং পরিবর্তিত বাংলাদেশে মানে এই সম্ভাবনাগুলো তৈরি হবে, না নিশ্চয়ই এটা হওয়া উচিত বলে আমরা মনে করি, হতেই হবে। সেটা তো উচিত বলেই জুলাই গণ অভ্যুত্থান, এই আর কি, অনেক কিছু উচিত বলেই তো আসলে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ রক্ত দিল, নতুন কিছু শুরু করা উচিত। নতুন উচিত শব্দ তো আমরা বহু বছর ধরে পরিচিত, আমরা করতে পারছি না কেন? করতে পারছি না বিকজ আসলে সত্যি কথা বলতে আমরা অ্যাজ আ ন্যাশন হিসেবে আমি মনে করি যে আমরা আসলে অনেকেই বিক্রি হয়ে যাই। আপনি কত টাকায় বিক্রি হবেন না, কারো হয়তো ডিমান্ড 5 লাখ, কারো 5 কোটি, কারো 500 কোটি, কারো 5000 কোটি, বাট আলটিমেটলি আপনি কত টাকায় সেল হবেন না। সো এই যে সেল হওয়ার যে বিষয়টা, মানে আপনি নৈতিকতা বিসর্জন আলটিমেটলি দিচ্ছেন, এবং এটা মানে বাংলাদেশের অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ আমি যদি হিসাব করে দেখি 90% বেশি মানুষই সেল হচ্ছেন। ভালো মানুষ নেই যে তা না, ভালো মানুষ আছে কিন্তু সংখ্যায় কম। এবং আপনি আপনার নৈতিকতা কতক্ষণ পর্যন্ত ধরে রাখবেন, কত টাকায় আপনি বিক্রি হবেন না, এই জায়গাগুলোতে এসে আমার মনে হয় যে, এবং আমাদের যে মাইন্ডসেট, এই মানসিকতা যদি না বদলায়, আলটিমেটলি এই যে জায়গাগুলো, যে সম্ভাবনার কথাগুলো আমরা বলছি, যেই বিষয়গুলো উচিত বলে আমরা মনে করছি, সেগুলো আসলে আলটিমেটলি আক্ষরিক করতে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ কিংবা কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পাবো না। সাইফুল, আপনার কাছ থেকে আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই, শুনতে চাই। 2013 সালের একটি খবর, একজন সঙ্গীত শিল্পী ন্যান্সি, গভীর রাতে তার বাসায় পুলিশ হানা দিল। তিনি একটি ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন, কর্মী ছিলেন, তো এই কারণে তিনি কোনো একটি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের কারণে এই যে আইনশৃঙ্খলা বাহিনী এভাবে হানা দিতে পারে কিনা, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এরা একটু মুক্ত মনা হয়, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, তারা তাদের শিল্পে, সঙ্গীতে বা নৃত্যে তাদের নানান বার্তা দেয় সমাজকে,
সমাজকে তারা আপহোল্ড করে। পুলিশ হানা দিয়েছে, তার মানে পুলিশের সাথে তো রাষ্ট্র জড়িত, তার মানে রাষ্ট্র এটি করতে পারে কিনা। সেই রাষ্ট্রে আসলে শিল্পী 2013 সালের পরে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী যারা ছিলেন, যারা প্রতিবাদ করতে করেননি, তাদেরকে কোন ছাঁচে ফেলবেন? স্বাভাবিক। দেখুন, এই জুলাই গণ অভ্যুত্থান আমরা দেখেছি, যদিও গুটি কয়েক শিল্পীর লোকজনরা হয়তো ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, কিন্তু সিংহভাগ কিন্তু শিল্পীরা নিশ্চুপ ছিলেন। তারা কথায় কথায় বলে থাকেন যে শিল্পী সাহিত্যিকরা রাজনীতির সাথে জড়িত না, এরা রাজনীতির বাইরের মানুষ। অথচ আমার কাছে কি মনে হয় জানেন, এই মানুষগুলো রাজনীতিকে পথ দেখায়। না, নিশ্চয়ই। কারণ আপনার শিল্পের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমেই তো রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সকল কিছুর কিন্তু উদ্ঘাটন ঘটে এবং নতুন নতুন মোড় নেয় এবং নতুন নতুন সম্ভাবনার দ্বার তৈরি, এবং তাদের মাধ্যমে, তাদের এই প্রতিভাবান কাজগুলোর মাধ্যমেই কিন্তু এই সম্ভাবনার দ্বারগুলোর সৃষ্টি হয় এবং সৃজনশীলতা আমরা যেটিকে বলি সেটি কিন্তু তাদের মাধ্যমেই আসে। সো সেই জায়গা থেকে যদি কেউ সুশীল সাজার জন্য, মানে নিজেকে আড়াল করার জন্য কিংবা দায় না নেওয়ার জন্য যদি মনে করে থাকেন যে আসলে শিল্পী সাহিত্যিকরা রাজনীতির মানুষ না, কিংবা তাদের সাথে তারা রাজনৈতিকভাবে কোনোভাবেই জড়িত থাকতে চান না, কিন্তু একজন মানুষ হিসেবে তো তাদের নৈতিক কিছু দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করছি যেগুলো করেছে। এবং আপনি ন্যান্সির কথা বলেন, ন্যান্সির মধ্যে আপনি আসিফ আকবরকে দেখেন, এরকম আরও অসংখ্য শিল্পী আছে যারা আসলে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, নানানভাবে চাপের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে, এবং আসিফ আকবরকে তো গান গাইতেই দেওয়া হয় না। হ্যাঁ, গান গাইতে দেওয়া হয় না, তাকে স্বাভাবিক জীবনযাপনই করতে দেওয়া হয় না, গান গাওয়া তো অনেক পরের বিষয়। এক্স্যাক্টলি। তো এক প্রকার জিম্বি করে রাখা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী তো আসলে গত 15 বা 17 বছরে আমরা দেখেছি যে শুধুমাত্র একটি দলের পারপাস সার্ভ করেছে। তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের শৃঙ্খলা, শান্তি এবং নিরপেক্ষ থাকার কথা, সেই জায়গা থেকে তারা অনেক, মানে তারা পাহারাদারের ভূমিকায় চলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটা সরকারকে প্রোটেকশন দেওয়া এবং তাকে টিকিয়ে রাখার যে জায়গাগুলো এবং টিকিয়ে রাখতে যা যা করণীয় সেটিই করেছে, এবং সেটির একটি বই প্রকাশ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়? না, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রাজনীতিকদের দায় আছে না? আলটিমেট কন্ট্রোল তো রাজনীতিবিদদের হাতে, আলটিমেট কন্ট্রোল তো সরকারের হাতে। সরকারের নির্দেশনাই তো তারা আইন শৃঙ্খলা বাহিনী বায়াসড হয়েছে, কারণ প্রয়োজন হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি, এবং আমি মনে করি যে শিল্পীদেরকে আসলে অনেক বেশি ফ্রিডম দেওয়া উচিত, কারণ তাদের এই নতুন নতুন কাজের মাধ্যমে, সৃজনশীল কাজের মাধ্যমেই সমাজ বদলাবে, তরুণরা অনেক নতুন নতুন অনেক কিছু দেখবে এবং সৃজনশীলভাবেই মানুষ, সৃজনশীলতা আরও বৃদ্ধি পাবে এবং প্রতিভার বিকাশ ঘটবে বলে আমরা মনে করছি। এবং একই সাথে সাংবাদিকদের যে বিষয়টি, সাংবাদিকদেরকেও এই ফ্রিডমটি দেওয়া উচিত। এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন যদি এস্টাবলিশ না হয়, আলটিমেটলি আসলে কাঙ্ক্ষিত বাংলাদেশ কিংবা যেই আবারও ব্যর্থ হবে, এবং ব্যর্থতার দিকে আমরা আসলে ধাবিত হচ্ছি বলে আমরা মনে করছি। একই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। জি ভাই। জি, এই পুলিশের বিষয়টা যেটা বললেন, এটা হলো কি যে একটা সরকারের আচরণ কিরকম সেটা তো নির্ধারকের ভূমিকায় থাকে পুলিশ আপনার তারা দমন পীড়ন চালাবে কিনা, কিংবা তারা মানুষের সাথে মানবিক আচরণ করবে কিনা, এই জিনিসগুলি সরকারের ফিলসফিটাকেই তারা বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে। আপনি যেটা বললেন যে আমাদের ন্যান্সির কথা বললেন, এই ন্যান্সি ছাড়াও তো বললেন আসিফ আকবর, বা এনারা হলো প্রতীকী। কিন্তু হয়েছে কি যে আমাদের সমাজটাই তো আসলে পচে গেছে, যে গত 15-20 বছরে যে আপনার অবক্ষয়গুলি হয়েছে। আপনি দেখেন যে আজকে আমি এই আপনাদের টেলিভিশন ভবনে ঢোকার সময় দেখলাম যে নতুন কুড়ির অনুষ্ঠানের জন্য শিল্পী বা এদেরকে বাছাই করা হচ্ছে। আপনি দেখেন নতুন কুড়ির মাধ্যমে বাংলাদেশে অনেকগুলো খুব ভালো ভালো শিল্পী পেয়েছিলাম। এই মানুষগুলি কিন্তু আপনি দেখবেন যে এনারা তাদের যে মানুষের ভালোবাসা, মানুষ তাদেরকে যে অ্যাপ্রিসিয়েশন করেছে সেটাকে মূল্য দেন নাই। তারা ফাইনালি আরও লোভের কবলে পড়ে আপনার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছেন। আমি দেখেছি যে আপনার শাহবাগে এই তারিন সহ অন্যান্য শিল্পীরা দাঁড়িয়ে আপনার এই গণঅভ্যুত্থানের সময়কালে, তার একটু আগে দিয়ে তারা তারা বিপক্ষে কথা বলেছেন, রিডিকুল করেছেন। এটা হয়েছে কি যে আমাদের মধ্যে লোভ বেড়ে গিয়েছে। আপনি দেখবেন যে শেখ মুজিবের আত্মজীবনী যেটা একটা করা হলো সিনেমা, সেখানে আরিফিন শুভ অভিনয় করলেন, করে তিনি 1 টাকা প্রতীকী সম্মানী নিলেন, এবং তিনি তার পরিপ্রেক্ষিতে আপনি 10 কাঠার একটা প্লট পেলেন পূর্বাচল। বেসিক্যালি এই জিনিসগুলি তো আগের থেকেই ডিক্লেয়ার ছিল, মানে অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি, যে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা এই লোভে পড়ে গিয়েছি। এখন
শিল্পী সাহিত্যিকরা যদি লোভে পড়েন তাহলে তো আসলে দেশের জন্য খুব মানে অমঙ্গলের চিহ্ন এটা। আপনি দেখেন যে আমাদের 1952 সালে ভাষা আন্দোলনের পরে আপনার আলতাফ মাহমুদ সাহেব সুর দিয়েছিলেন এবং গানটা লিখেছিলেন হলো ওই যে সাংবাদিক যে আমার ভাইয়ের রক্তে রাঙানো আব্দুল গাফফার চৌধুরী। আবার আপনি দেখেন যে 1971 সালে মৌলানা ভাসানীর পাঞ্জাবি নিয়ে শামসুর রহমান লিখেছিলেন সফেদ পাঞ্জাবি, আসাদের শার্ট নিয়ে লিখেছিলেন। এনারা অনেক কিছুকেই উপেক্ষা করতে পেরেছিলেন। তখনকার যে স্বৈরাচার আওয়ামী মানে তারা তো আওয়ামী স্বৈরাচারের চেয়ে কম ছিল না, হয়তো তাদের প্রকাশভঙ্গিটা ভিন্ন ছিল, কিন্তু তারা তো এই কাজগুলি করেছেন যে প্রতিবাদটা তারা সবসময় জারি রেখেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই ম্যাক্সিমাম শিল্পীরাই এই প্রতিবাদে সামিল হন নাই। শেষ মুহূর্তে কয়েকজন এসছিলেন, ওই আনন্দ সিনেমা হলের পাশে বাঁধন ছিলেন, আপনার মোশাররফ করিম টরিম এরকম কয়েকজন ছিলেন। সেটা মানুষকে খুবই আবেগ আপ্লুত করেছে যে না, যারা যাদেরকে আমরা ভালোবাসি, যাদের অভিনয় গান আমরা শুনতে পছন্দ করি, তারা আমাদের সপক্ষে এসে দাঁড়িয়েছে। কিন্তু মোটা দাগে শিল্প সাহিত্যের যারা চর্চা করেন তারা আমাদের বিপক্ষেই ছিলেন। মানে এক কথায় বলতে গেলে আসলে শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী এদের আসলে দলদাস না হওয়াই ভালো। এরা মানুষের দেশপ্রেম শেখাবেন এবং তাদের উদার মানবিক হওয়া উচিত। আপনি দেখেন যে এই যে আব্দুল গাফফার চৌধুরী, তিনি তো একজন বিশিষ্ট আওয়ামী লোক, কিন্তু তার গানটা কিন্তু আমাদের সবার এখনো প্রিয়। হ্যাঁ, আমরা 21শে ফেব্রুয়ারি মানেই আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গান ছাড়া আমরা চিন্তাও করতে পারি না। এই জন্য তিনি আপনার ধরেন এক ধরনের দলের করার পরেও জনমনে একটা স্থায়ী আসন পেয়ে গিয়েছেন। এরকম আমাদের সব শিল্পীরই উচিত যে জনগণের মনে স্থায়ী আসন পাওয়া, মানে অন্তত আগামীর বাংলাদেশে অফকোর্স সেটাই হতে হবে। জিয়া ভাই, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। 2014 সালে একটি খবর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন এবং মন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, তিনি বলেছিলেন বিশ্ব ব্যাংকের কান ধরে উঠবস করাবো। এটাকে মানে উনি বলেছেন, উনি তো এক সময়ের অগ্নিকন্যা। তিনি আপনার ওই যে 1969-70 এই সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপিয়ে দিয়েছিলেন। তো এই 2014 সালে তিনি অগ্নিকন্যা থেকে এটা ছাই কন্যায় পরিণত হয়েছিলেন। তার আগুন অনেক আগে নিভে গিয়েছিল। এই সময়টা 2014 সালে প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা ছিল যে পদ্মা সেতু থেকে তারা অর্থায়ন করবে না বলে এক্স্যাক্টলি পদ্মা সেতুর যে অর্থায়নের বিষয়টা ছিল, সেটাতে আপনার ওয়ার্ল্ড ব্যাংক দেখলো যে এটার জন্য যারা পরামর্শক নিয়োগের কথা ছিল তাদের সাথে আপনার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং তাদের আত্মীয় স্বজন এরা আপনার একটা ডিলে পৌঁছেছিলেন, কে 1% নেবেন, কে 2% নেবেন, এইসব বিষয়। এটা জানার পরে আপনার এটা নিয়ে মামলাও হয় কানাডার আদালতে, যেখানে তারা পুরো রেকর্ডিংটা তুলে ধরেছিল। কিন্তু কানাডার আদালত ওইটাকে গ্রহণ করে নাই যে এইটা স্টিং অপারেশন সেই হিসাবে, যে আপনার এটা আদালতের অনুমতি ছাড়া রেকর্ডিং করা হয়েছিল। সেজন্য বেসিক্যালি এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে একটা অক্ষমের আর্তনাদ, যে তাদের যেটুকু সম্মান তারা দাবি করতেন সেটা শেষ হয়ে গিয়েছিল বিশ্ব ব্যাংকের মতো একটা এত বড় প্রতিষ্ঠানের তাদের বিরুদ্ধে এই যে দুর্নীতির যে অভিযোগটা তারা নিয়ে আসলো, এবং যেটার উপর ভিত্তি করে তারা প্রায় ধরেন 10.5 কোটি টাকার বিনিয়োগ থেকে সরে গেল। সেটার কারণে মতিয়া চৌধুরী ছাইকন্যা তিনি এই অভিমান বলতে রেটরিক থাকবে, রাজনৈতিক নেতাদের বক্তব্য রেটরিক থাকাটা অস্বাভাবিক কিছু না, দোষেরও কিছু না, কিন্তু শালীনতা বা স্বাধীনতাকে স্কিপ করা এটি কতটা জরুরি আগামীর রাজনীতির জন্য? তো এটা একেবারেই জরুরি না, এবং এটা হচ্ছে সারা পৃথিবীতে একটা বাজে উদাহরণ হিসাবে থাকে। আপনি দেখেন খেয়াল করে যে আমাদের সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যাকে সবাই খুব ভদ্রজন হিসেবে গণ্য করেন, সেই ভদ্রলোক আপনার ওপেন মিটিংয়ে বলেছিলেন তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছিলেন। আপনি এই জিনিসগুলি হয় কি যে এই জিনিসগুলি কিন্তু রেকর্ডের বাইরে কোনো দিন যাবে না, যে বাংলাদেশের একজন সিটিং মন্ত্রী, এমপি এবং বলা যায় যে সেই সময় সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তিনি একজন রাষ্ট্রদূতকে, যিনি ভিয়েনা কনভেনশন দ্বারা তার কতগুলি সুরক্ষা রয়েছে, তাকে তিনি বলছেন কাজের মেয়ে মর্জিনা। এগুলি খুব মানে নোংরা উদাহরণ এবং অবাঞ্ছিত। এই ধরনের কাজগুলি
কোনোভাবেই দেশের ভাবমূর্তির বটে ভবিষ্যতে এবং কাম্য নয়। দেশের যে সামনের উন্নতির যে পথযাত্রা, যেখানে আমরা চাই যে আমাদের উন্নয়ন সহযোগী যারা তারা আমাদের পাশে থাকবেন আমাদের উন্নয়ন কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে এই জিনিসগুলি মিশিয়ে দেয়। আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু একটা মাত্র প্রজেক্ট থেকে উইথড্র করেছে, বাকি প্রজেক্টগুলি সেই সময়ও চলমান ছিল, তার পরবর্তীতেও চলমান ছিল। একটা প্রজেক্ট থেকে উইথড্র করেছে যেটা ছিল সেই সময়ের পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগ প্রজেক্ট। সেই প্রজেক্ট থেকে তারা উইথড্র করলো এবং একটা খুব জটিল এবং পরিষ্কার কারণে তাদের কাছে সবগুলি রেকর্ড ছিল যে কি কারণ কি হচ্ছিল। তো সেখানে এটাকে আইদার তাদেরকে বুঝায় শুনে নিয়ে আসা যে না আমরা এই লোকগুলিকে পরিবর্তন করে দিচ্ছি, অথবা বিষয়টাকে নিয়ে পানি না ঘোলা করা। কিন্তু তারা তো ধরেন আপনার তাদের এই যে ওয়ার্ল্ড ব্যাংক সরে গেল তাতে কিন্তু তাদের লস হয় নাই। লস যা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের। এই ব্রিজটা করতে আমাদের 50,000-60,000 কোটি টাকা খরচ হলো আপনার রেলওয়ে লিঙ্ক সহ। তো সেটার ইনিশিয়াল এস্টিমেট ছিল যে সময় ওয়ার্ল্ড ব্যাংক 10,500 কোটি টাকা। সেই 10.5 থেকে যদি আপনি 50,000 বা 60,000 কোটি করেন, আপনার তো চুরির পার্সেন্টেজ 5 গুণ বেড়ে গিয়েছে, তাদের লাভ হয়েছে। জি ধন্যবাদ। জি ভাই সাইফুল ইসলাম, রাজাকারের ছেলে পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভাতা, পদ আছে আওয়ামী লীগেও, একটি জাতীয় দৈনিকের খবর ছিল 2019 সালের। এই ইস্যুতেই কিন্তু 24 রক্তাক্ত হলো। মুক্তিযুদ্ধের চেতনা যারা বলতো, মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার তারা ছিল, আসলে কি তারা মুক্তিযুদ্ধকে ওইভাবে সম্মান বা লালন করতো? মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের আসলে নিজস্ব হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং এটা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে এমনভাবে ব্যবহার করেছে যে এটি আসলে আওয়ামী লীগের যদি 5টা কোর পয়েন্ট থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মুক্তিযুদ্ধ। যে এই মুক্তিযুদ্ধের ট্যাবলেট বাংলাদেশের মানুষকে সে 71 পরবর্তী সময় থেকে গিলানো হচ্ছে, 2008-এর পরে সেটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে এবং আওয়ামী লীগ সফল হয়েছে পুরোপুরি যে মুক্তিযুদ্ধের ট্যাবলেট মানুষকে গিলিয়ে খাইয়ে তারপরে এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে তাদের রাজনৈতিক এস্টাবলিশমেন্ট তারা করেছে। মুক্তিযুদ্ধের গৌরবটাকে তারা শেষ করে দিয়েছে এবং এই মুক্তিযুদ্ধ শুধু গৌরবটাকেই না, বরং অনেক মুক্তিযোদ্ধা যারা সত্যিকার অর্থে তখন লড়াই করেছেন, মুক্তিযোদ্ধা যারা রয়েছেন বর্তমানে, তারা আসলে অপমানিত বোধ করছেন। কিভাবে? কারণ একজন মুক্তিযোদ্ধা দেখছেন যে অনেকে শুধুমাত্র একটা আওয়ামী লীগের পদপদবি থাকার কারণে কোনোভাবে লিঙ্ক লবিং করে সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছেন, হয়তো সে রাজাকার ছিলেন। ধরেন এই যে আজকের 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখছি না যে আমরা অনেককেই আমরা চিনি যারা আমাদের বিপক্ষে হয়তো লড়াই করেছেন, বিভিন্ন জায়গায় আমাদের বিপক্ষে ছিলেন, কিন্তু 5 তারিখের পর অনেকেই বিপ্লবী সাজছেন। যেমন অনেকে এসে খুব ভালো ফেসবুকে স্ট্যাটাস বা বিভিন্ন দিয়ে মানে সুশীল সাজার চেষ্টা করছেন। এখন আজ থেকে 20 বছর পরে গিয়ে যদি দেখি কোনো না কোনোভাবে যে কোনো একটা দল এইটির সাথে কানেক্টেড বা কোনোভাবে এসে যে তারা আসলে জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকার কারণে কোনো সনদ পাচ্ছেন, সার্টিফিকেট, তখন ন্যাচারালি আমাদের তখন অবাক লাগবে যে এই জন্যই কি তাহলে 1.5 থেকে 2,000 শহীদ হলো। মানে তো বিষয়টা তো সেম। সো 71-ও সেটাই হয়েছে এবং সেটি নির্মম বাস্তবতা। আজকে যারা মুক্তিযুদ্ধ হিসেবে যারা বেঁচে রয়েছেন, তারা তখন মানুষ যখন দেখেন যে তাদের একই এলাকার যে রাজাকার তাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল বিভিন্ন পদ পদবি থেকে কিংবা খোলস পাল্টে, আজকে তারা মুক্তিযোদ্ধা সেজেছেন এবং খুব সুশীল দেশপ্রেমিক সাজছেন। তো ন্যাচারালি এইভাবে আসলে আমি মনে করছি যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের যে আক্ষরিক অর্থে যে সম্মান শ্রদ্ধা সেটিকে নষ্ট করেছে আওয়ামী লীগ এবং একেবারে মুক্তিযুদ্ধের যে আক্ষরিক সম্মান সেটিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ অনেক বড় ভূমিকা পালন করেছে এবং এই জন্য তাদের আসলে এক সময় জবাব দিতে হবে এবং ইতিমধ্যে তো মানুষের কাছে তো তারা পচে গিয়েছে, আর কোনো পচার কিছু না। ধন্যবাদ সাইফুল ইসলাম আপনাকে, ধন্যবাদ জিয়া আহমেদ আপনাকেও। দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।